কাঞ্চন মল্লিক এমন একটি মন্তব্য করেছেন এবং সেটা ঘিরে কিন্তু তুমুল সমালোচনা হচ্ছে যে আন্দোলনকারীদের জিজ্ঞাসা করছে যে আপনারা বোনাস নেবেন তো, সরকারি বেতন নেবেন তো, আপনারাই আবার আন্দোলন করছেন তৃণমূলের বিরুদ্ধে, কি বলবেন? কাঞ্চন মল্লিক একটা অর্বাচীন বস্তু। হ্যাঁ, বছরে একটা করে দুটো করে বিয়ে করা ছাড়া ওর কোনো কাজ নেই। আমি ওকে প্রশ্ন করি, মানুষ বেতন নেবে, মানুষ নেবে, তার ওই দুর্গাপুজোর আগে বোনাস নেবে, সবই তো বুঝলাম মানুষ নেবে। তা চাঁদু, তুমি যে এমএলএ ফান্ড, এমএলএ হিসেবে যে টাকাটা পাও, তুমি যে এমএলএ হিসেবে তুমি যে রেমুনারেশনটা পাও, তুমি কতদিন মাসের বছরের মধ্যে তুমি কতবার বিধানসভায় যাও? আমি বলি অ্যাজ আ এমএলএ গভর্নমেন্ট তো আপনাকে টাকা দেয়। আমি জিজ্ঞাসা করি সেই টাকাটা তুমি কতবার বিধানসভায় গেছো আর কতবার যাওনি সেটা উল্লেখ করো। তুমি কি নিয়মিত বিধানসভায় যাও? যদি বিধানসভায় তুমি নিয়মিত না যাও, তুমি এসব কথা বলার কে? তুমি বাবা নাচছো, গাইছো, রিল বানাচ্ছ, সেটা করে খাও না। তোমাকে ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছিল কল্যাণ ব্যানার্জি, বলেছিল গ্রামের মেয়েদের সামনে, মায়েদের সামনে তোমায় নিয়ে যাওয়া যাবে না। সেটা নিয়ে তুমি কথা বলো না। হ্যাঁ, এটা কি কাঞ্চন মল্লিকের বাপের টাকা দেয় নাকি মুখ্যমন্ত্রী? আমি জানতে চাই, মুখ্যমন্ত্রী যে টাকাটা দেন সেটা মুখ্যমন্ত্রীরও বাবার টাকা নয়, কাঞ্চন মল্লিকেরও বাবার টাকা নয়, কিন্তু আমাদের ট্যাক্সের টাকা দেন। উনি দয়া করেন নাকি স্যালারি দিয়ে? যে মানুষটা স্যালারি পায় সে পরিশ্রম দেয়, শ্রম দেয়। এদের মালেদের এখন সিনেমাও চলছে না, তাই সব এমএলএ ফেমেলে হয়ে বসে আছে। এদের ভবিষ্যৎ খুব মুশকিল, অন্ধকার। এবং সেখানে কিন্তু এই ঝোড়ো কাকের মতন এদের তো ছাড়িয়ে কিছু হারমা ছাড়া কিছু পাওয়াও যাবে না। মানুষ এদেরকে নিয়ে করবেটাই বাকি। এবং সেখানে কিন্তু কি বলবেন যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে? কারণ আমরা দেখলাম একেবারে বিজ্ঞপ্তি জারি করে বললেন যে কয়েকটা চ্যানেলের নাম করে যে আমরা এখানে আর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি পাঠাবো না। কার্যত আমরাও কিন্তু তৃণমূল কংগ্রেসে কাউকে রিচ করতে পারছি না সেভাবে কথা বলার জন্য। কি কথা বলবে? বোধ বুদ্ধি তো আছে বাড়িতে, ছেলে বউ তো আছে, মা বোন তো আছে বাড়িতে। তারা তো সকাল থেকে রাত অব্দি গালিগালাজ করছে, আর এরা পেটের দায়ে তৃণমূলটা করে। কি বলবে? এদের আছেটা কি বলার মতন? এরা ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। এরা বয়কট করেনি, এরা পালিয়ে বেঁচেছে। এরা বয়কট করেনি ভাই, এরা পালিয়ে বেঁচেছে, আর কিচ্ছু না, সিম্পল। আর এর মধ্যে ওরা যে চ্যানেলগুলো বলছে তার মধ্যে TV9-এ কোনো শো হয় না, টক শো হয় না। আচ্ছা, রিপাবলিকে ওরা অফিসিয়ালি যায় না, CNN-এ ওরা অফিসিয়ালি যায় না, নিউজ 18-এ রেগুলার কোনো টক শো হয় না। টক শো তাহলে ওদের জন্য বাঁচলো আর দুটো, একটা ABP আনন্দ ছিল আর একটা ছিল হচ্ছে আপনার জি24 ঘন্টা। এবার থেকে জি24 ঘন্টায় যাবে। আসলে আগে যারা আসতো তারা আমার থেকে অনেক বয়সে ছোট, যারা প্যানেলিস্ট তারা আসতো, ইয়াং ছেলেরা আসতো, তুলনামূলক তারা স্বচ্ছ ইমেজে, তাদের এখনও চুরি চামারির মানে দাগ খুব একটা পড়েনি। তারপর দেখলাম যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এটা পিসিমার হাতে চলে গেল এই দপ্তরটা, মানে প্যানেল কে যাবে না যাবে ঠিক করবে, তখন দেখলাম সব ভারী ভারী ওজনের নেতারা এলো। কেউ সারদার আসামি, কেউ নারদার আসামি, কেউ কচু বোন, তারা সব দায়িত্ব নিয়ে এলো, কেউ লিপস্টিক, তারা সব দায়িত্ব নিয়ে চলে এলো। হ্যাঁ, এবার দেখছে তাদেরও বেইজ্জত হয়ে যাচ্ছে। পাবলিক তো এগুলোর মজা হচ্ছে, টিভিতে যখন যেটা দেখায় টিভির নিচে কিছু কমেন্ট করা যায় না, কিন্তু এগুলো যখন পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এটা সার্কুলেট হয়, একসাথেই লাইভ হয় যখন, তখন তলায় এদের 14 পুরুষ উদ্ধার করে পাবলিক। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পড়ছে যে বেটা বলছে ও, গালি খাচ্ছি আমি। কারণ টার্গেট তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। হ্যাঁ, তো এগুলি আর কি বলবো। হ্যাঁ, এই জন্য ওরা নিজেদের মান বাঁচিয়েছে, নিজেদের ইজ্জত বাঁচিয়েছে। আর আমি বলবো, দেখুন, এরা যত রাস্তায় কম বেরোবে এদের নিরাপত্তার জন্য তত ভালো। এরা যত রাস্তায় বেরোবে এদের নিরাপত্তা যখন তখন বিঘ্নিত হতে পারে। এবং সেখানে কিন্তু তৃণমূলের আরেকজন বলছে, সুখেন্দু শেখর বাবু বলছেন যে বাস্তিলের কথা মনে রয়েছে তো, তারও পতন ঘটেছিল। কি বলবেন? এদেরও পতন হবে যেটা বলতে চাইছেন, আমি আর কি বলবো, আমরা তো জানি পতন হবে। আরে CPM গেছে, ইংরেজ গেছে, এরা কোন ছাড়?
আন্দোলনকারীদের ছবি নাকি বিকৃত করে দেয়ালে টাঙিয়ে দেওয়া হবে, এবং টিএমসি নেতা বিজেপি নেতাকে বলছে যে গাড়ি থেকে নামিয়ে মারা হবে, মানে প্রতিবাদের পর এই রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে। ইতিহাস এদের ক্ষমা করবে না, অতীতেও ইতিহাস এই ধরনের অত্যাচারীকে ক্ষমা করেনি। তাহলে অত্যাচারীরাই আজকে শাসক হিসেবে থাকতো, অত্যাচারীরা হারিয়ে যেত না। তাহলে আজও পৃথিবীটাকে হিটলার শাসন করতেন, আজও পৃথিবীটাকে হিটলার শাসন করতেন, আজও পৃথিবীটাকে নাৎসিরা রাজ করতেন সারা পৃথিবীতে। তারাও করতে পারিনি। এরা কোন খেতকি মূল্য। আমরা কিন্তু গতকাল রাতে দেখলাম যে সারা রাত ধরে আন্দোলন চলেছে, ধর্ণা চলেছে ধর্মতলায়। সেখান থেকে তৃণমূলরা বলছে যে বিজেপির প্রশ্রয় নাকি এগুলো হচ্ছে, কিন্তু তারা বলছে যে না, আমরা নাগরিক হিসাবে করছি। বিজেপির প্রশ্রয় হলে বেশ হচ্ছে। ওদের বাবার কি? বিজেপির প্রশ্রয় কি? ওদের প্রশ্রয় কয়লা চুরি হচ্ছে, ওদের প্রশ্রয় গরু চুরি হচ্ছে, ওদের প্রশ্রয় বালি চুরি হচ্ছে, ওদের প্রশ্রয় খুন খারাপি হচ্ছে। আমাদের প্রশ্রয় ও আন্দোলন হচ্ছে, তাতে কি? ওদের অসুবিধাটা কোথায়? আর ওদের প্রশ্রয় যেখানে আন্দোলন হচ্ছে তার থেকে যদি আপনি এরিয়াল ডিস্টেন্স বলেন, 500 মিটারের ভেতরে, 500 মিটারও না, সেখানে মানুষ গুলি খাচ্ছে বাবুঘাটে, ওদের প্রশ্রয়। কারণ ওখানে আইন শৃঙ্খলা নেই। এবং দুর্গাপুজো কিন্তু সামনে চলে আসছে, এখনো কিন্তু বিচারের আমরা কোনো রকম সুরাহা দেখলাম না। কি বলবেন যে এই আইনের বিচার নয় তো, তথ্য প্রমাণ সহকারে বিচার করতে হয়, একটু সময় লাগবে, বিচার পাবে, একদম বিচার পাবে। যদি এই বিচারটা সিবিআই না দিতে পারে, সিবিআইয়ের উপর আমার কেন ভারতবর্ষের মানুষ আস্থা হারাবে। এইটা সিবিআইয়ের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এটা একটা শুধু ন্যাশনাল নয়, এটা এখন একটা ইন্টারন্যাশনাল ইস্যু। সারা বিশ্বের কাছে সিবিআইয়ের দক্ষতা চিরকালের মতন কালিমা লিপ্ত হবে। এবং একদম শেষ প্রশ্ন করব, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু ধর্ষণ বিরোধী আইন রয়েছে। আজ থেকে বিধানসভায় অধিবেশন শুরু হচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা ধর্ষণ বিরোধী আইন আনবো। কি বলবেন? আনুন, ভালো কথা তো। ধর্ষণ বিরোধী আইন আনতে চাইলে, আরও তাতে কিছু অ্যামেন্ডমেন্ট করতে চাইলে আমাদের তো কোনো আপত্তি নেই। কিন্তু ন্যাকামি করলে, মিথ্যাচার করলে তো লোকে বলবে এই কথা। আপনি মুখ্যমন্ত্রী এক শুক্রবার দাঁড়িয়ে ধর্মতলায় বা শহরের কোনো এক প্রান্তে, সম্ভবত ধর্মতলাতেই, এক শুক্রবার দাঁড়িয়ে প্যান্ডেল বেঁধে সমস্ত মহিলা অভিনেত্রীদের, যাদের উনি এখন নেত্রী বানিয়ে দিয়েছেন, তাদেরকে নিয়ে উনি বলছেন রবিবারের মধ্যে ফাঁসি চাই। এটা কি ইয়ার্কি হচ্ছে না? ছেলে খেলা হচ্ছে? আমরা ফাঁসি চাই, কিন্তু এই যে এটা মস্করার জায়গায় নিয়ে যাচ্ছেন। শুক্রবারে দাঁড়িয়ে বলছেন রবিবারের মধ্যে ফাঁসি চাই। পাপ যেমন বাপকেও ছাড়ে না, মুখ দিয়ে বেরিয়েই এলো নির্যাতিতার ফাঁসি চাই। তারপর বললেন না মাফ করো, আমার ভুল হয়েছে, আমি কথা উইথড্র করছি বলে আবার বললেন ধর্ষিতাদের ফাঁসি চাই। মানে আসলে মনের ভেতরে, পেটের ভেতরে যে কথা ঘুরপাক খায়, গুড়গুড় করে, সে কথা তো মুখ দিয়ে ঠেলে বেরিয়ে আসেই। উনি কোনোদিনই ধর্ষিতাদের পক্ষে ছিলেন না। পার্কস্ট্রিটে উনি বলেছিলেন সাজানো ঘটনা, কামদুনির ঘটনাটাকে উনি বলেছিলেন এই ঘটনাটা হচ্ছে সিপিএম আর মাওবাদীর বানানো ঘটনা। তারপরে হাঁসখালির ঘটনাটা, মেয়েটা ছিল 14 বছরের, মেয়েটা ছিল প্রেগনেন্ট। তারপরে আপনি চলে যান এতে চোপড়ার মেয়েটার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দিলেন। উনি চিরকালই এই লেভেলের। উনি ধর্ষিতদের পক্ষে নয়, উনি ধর্ষকের পক্ষে চিরকাল। উনি ফাঁসি দেবেন। আচ্ছা, ফাঁসির জন্য তো কামদুনির 3 জন আসামি ছিল। ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়েছে কিনা খুঁজে দেখতে হবে, নজিরবিহীন, যে ফাঁসির আসামি বেকসুর খালাস। আপনি ভাবুন, তার মানে যে লোকটা ফাঁসির অর্ডার দিয়েছিলেন, মানে যে নিম্ন আদালতের যে জাজ ফাঁসির অর্ডার দিয়েছেন, তাহলে তিনি একটি অপদার্থ। যাকে হাইকোর্ট বললো বেকসুর, মানে ওর কোনো দোষ নেই, তাকে ফাঁসি দিয়ে দিয়েছিল। তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল না। হাইকোর্ট বলেছিলেন আমরা অত্যন্ত ভগ্ন হৃদয়ে এই জাজমেন্ট দিচ্ছি, কারণ আদালত সবুত মাংতা হয়, আদালত অন্য কিচ্ছু চেনে না। আমরা দেখি যে আইনের চোখ বাঁধা, কানুন সবুত মাংতা হয়, আর কিছু নেই। এরা পুলিশ ঠিক মতন সবুত দিতে পারিনি, তাই আমি ছাড়তে বাধ্য হচ্ছি। ফাঁসি দেবেন, উনি যেটা বলেছেন
যে 10-15 দিনের মধ্যে ফাঁসি দিয়ে দিতে। এটা হয়? এটা সম্ভব? আসলে উনি ন্যাকামি করছেন। উনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন, চিঠিটা প্রধানমন্ত্রী পড়ার আগে উনি ফেসবুকে দিয়ে দিচ্ছেন। কেন? না না, কেন কেন উনি ফেসবুকে দেবেন কেন? প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ফেসবুকে কেন দিলেন? আমি বলুন না কেন দিলেন? উনি মানুষকে পাঁঠা ভেবেছেন। উনি মানুষকে দেখিয়ে দিলেন যে দেখো আমি তোমার জন্য কত করছি, আমি তোমার জন্য কত চেষ্টা করছি। মানুষ কি নির্বোধ? মানুষ সব বোঝে।